কেমন আছো সবাই? ভালো আছো তো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, গতকাল লেকচার আপলোড করা হয় না আর কি। গতকালকে আমার মানে ডাটাও শেষ হয়ে গেছিল, পরে আবার ডাটা অবশ্য কিনেছি রাতেই, তার আপলোড করা হয় না। আজকে করে দেবো না, দুটো একসাথেই করে দেবো না। ওকে, সো আমরা এখন শুরু করতে পারি। আজকের লেকচারটাও সেম আর কি। দেখো নামটা একই, কমন এমিটার অ্যাম্প্লিফায়ার সার্কিট। এইটা শুধু পার্থক্য হচ্ছে এর আগেরটাতে এমিটারে কোনো রেজিস্ট্যান্স ছিল না, আজকেরটা হচ্ছে উইথ এমিটার রেজিস্ট্যান্স। কমন এমিটার অ্যাম্প্লিফায়ার সার্কিট উইথ এমিটার রেজিস্ট্যান্স, তার মানে সার্কিট সেম। এই সার্কিটে শুধু পার্থক্য একটাই, এখানে একটা এমিটার রেজিস্ট্যান্স আছে। সো গত ক্লাসে আমরা যেটা বলেছিলাম যে আমরা যেহেতু এখন সেড্রা স্মিথ বুক ফলো করি, আমরা এখন সেড্রা স্মিথ বুক ফলো করতেছি। সো আমরা পাই মডেল অথবা টি মডেল এই দুইটার যে কোনো একটা ব্যবহার করব। এবং পাই মডেল ব্যবহার আর টি মডেল কোনটা ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমাদের যদি অ্যামিটারে রেজিস্ট্যান্স না থাকে তখন আমরা ওটা পাই মডেল ব্যবহার করব। আর যদি অ্যামিটারে রেজিস্ট্যান্স থাকে তখন আমরা টি মডেল ব্যবহার করব। সো আমাদের আজকের সার্কিটে যেহেতু অ্যামিটারে রেজিস্ট্যান্স আছে, সুতরাং আজকে আমরা টি মডেল ব্যবহার করব। ওকে, এখন দেখো এটা হচ্ছে আমরা টি মডেলটা কোনটা, এই যে ব্লু কালার যেটা পার্টটা, আমাদের যে ব্লু কালার পার্ট, এই ব্লু কালার পার্টটা হচ্ছে টি মডেল। সো এই টি মডেলের এখানে কি থাকে, আলফা আই ই। আলফা আই ই, ইটা হচ্ছে এই যে নিচের যে কারেন্টটা, এটা হচ্ছে আই ই। এখানে খুব ছোট আকারে দেখা যাচ্ছে, তোমরা যখন ড্র করো তখন বড় আকারে দেখতে পারবা, কিংবা বই ফলো করলেও সেখানে বড় করে বড় লেখা আছে আর কি, বড় হিসেবেই দেখতে পারবা। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে স্মল আর ই, স্মল আর ই, আর এই কারেন্টটা হচ্ছে স্মল আই ই, আর এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা হচ্ছে আলফা আই ই। সো আমাদের টি মডেলের এই প্যারামিটার, টি মডেলে একটা রেজিস্ট্যান্স থাকবে স্মল আর ই, আর কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা হবে হচ্ছে আলফা আই ই, আর আই ই কারেন্ট হচ্ছে এই আর ইর ভিতর দিয়ে যে কারেন্টটা পাস করবে সেই কারেন্টটা হচ্ছে আই ই। সো এইটা হচ্ছে আমাদের টি মডেল, অনেকটা টি এর মতো দেখা যায়, এই জন্য এটার নাম টি দেওয়া হয়েছে। এটাকে টি, অনেকটা টি এর মতো দেখা যায়, এই দিক থেকে আমি যদি চিন্তা করি তাহলে টি এর মতো দেখা যায়, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে টি মডেল। টি মডেলেও কিন্তু একটা আর নট ছিল, এই বরাবর একটা আর নট ছিল, কিন্তু আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য দেখো এখানে আর নটটাকে ইনফিনিটিভ ধরে আর নটটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, শুরুতে আমরা আর নটটাকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে আমাদের টি মডেল। আর আমরা যেটা জানি যে মডেল সার্কিট রিপ্রেজেন্ট করে শুধুমাত্র বিজেটিটাকে, মডেল সার্কিট রিপ্রেজেন্ট করে শুধুমাত্র বিজেটিকে মডেল সার্কিট রিপ্রেজেন্ট করে, শুধু বিজেডিকে আমার মডেল সার্কিটটা রিপ্রেজেন্ট করে। সো এই সার্কিটের বাকি প্যারামিটারস আমাকে টি মডেল সার্কিটের সাথে কানেক্ট করতে হবে। মূল সার্কিটের বাকি প্যারামিটারস গুলো আমাকে টি মডেলের সাথে কানেক্ট করতে হবে। সো আমরা এখন যদি বি পার্টের কথা চিন্তা করি, দেখো বেস সাইডে, সো বেস সাইডে আমাদের আছে একটা রেজিস্ট্যান্স আর এস। আমরা জানি সব ধরনের রেজিস্ট্যান্সই থাকবে, সো আমাদের আর এসটা থাকবে। আর আর এস এর পরে আছে হচ্ছে একটা ইনপুট ভোল্টেজ, এসি ইনপুট ভোল্টেজ সোর্স। আর আমরা জানি যেহেতু আমাদের টি মডেল মানে এসি অ্যানালাইসিস, এখানে আসলে এসি ইনপুট ভোল্টেজ থাকবে, সুতরাং আমাদের আর এস এবং ভিএস এই দুইটা পার্টই আমাদের থাকবে বেস সাইড। এরপরে আমি যদি চিন্তা করি কালেক্টর সাইডে কি আছে, আমরা দেখতে পাচ্ছি যে কালেক্টর সাইডের সাথে একটা রেজিস্ট্যান্স আছে আরসি, আরসি তো থাকবে, এবং আরসির অপোজিটে যেহেতু ডিসি ভোল্টেজ আছে ভিসিসি, তার মানে ডিসি ভোল্টেজ আছে, সুতরাং ডিসি ভোল্টেজটা গ্রাউন্ড হয়ে যায়। সো কালেক্টর সাইড থেকে আরসি থাকবে এবং আরসির অপর প্রান্তটা আমাদের গ্রাউন্ড হয়ে যাবে। আরসিটা থাকবে এবং আরসির অপর প্রান্ত
গ্রাউন্ড হয়ে যাবে। দেখো আরসি আমার থাকলো, অপর প্রান্তটা গ্রাউন্ড হয়ে গেল। আচ্ছা, এখন কালেক্টর সাইড আরেকটা কি আছে, আরেকটা কালেক্টর ক্যাপাসিটেন্স আছে। তো কালেক্টর সাইডের এই ক্যাপাসিটেন্স আমরা জানি সব ধরনের ক্যাপাসিটেন্সই শর্ট হয়ে যাবে। সো আমার কালেক্টর থেকে ক্যাপাসিটেন্সটা শর্ট হয়ে গেল। এরপরে আউটপুট ভোল্টেজটা, আউটপুট এসি ভোল্টেজটা আমার থাকবে, এবং আউটপুট সাইড থেকে আমি আউটপুট ইম্পিডেন্স আর নটটা দেখব। সো আউটপুট সাইড থেকে আমি আউটপুট ইম্পিডেন্স আর নটটা দেখছি। ওকে, এরপরে আমরা চিন্তা করি এমিটার সাইডে কি আছে। সো এমিটার সাইডে আমার একটা এমিটার রেজিস্ট্যান্স আছে। আমরা জানি এমিটার রেজিস্ট্যান্স সব ধরনের রেজিস্ট্যান্সই থাকবে। সো এমিটার রেজিস্ট্যান্সটা দেখো, এমিটার রেজিস্ট্যান্সটা আছে। তারপরে রেজিস্ট্যান্সের অপর প্রান্তর সাথে, রেজিস্ট্যান্সের এই প্রান্তের সাথে দুইটা কানেক্টেড, একটা হচ্ছে কারেন্ট সোর্স, ডিসি কারেন্ট সোর্স। সো আমরা জানি ডিসি কারেন্ট সোর্স ওপেন হয়ে যায়। সো তাহলে এটা বাদ হয়ে যাবে, এটা নিয়ে আর চিন্তা নেই, এটা বাদ। আচ্ছা, এই পার্টে আছে একটা ক্যাপাসিটর, আমরা জানি ক্যাপাসিটরটা শর্ট হয়ে যাবে। সো ক্যাপাসিটর শর্ট হয়ে গ্রাউন্ড, তার মানে এমিটার রেজিস্ট্যান্সের অপর প্রান্তটা গ্রাউন্ড হয়ে যাবে। দেখো এমিটার রেজিস্ট্যান্সের অপর প্রান্তটা আমার গ্রাউন্ড থাকলো, ঠিক আছে। তো দেখো এখন তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা এই টি মডেল সার্কিটের উপরে। দেখো টি মডেল সার্কিটের উপরে কারো কোনো কনফিউশন আছে কিনা কোনো পার্টে? নো স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের টি মডেলটা ড্র করা হয়ে গেল, এবং টি মডেলের সাথে আনুষঙ্গিক যে আমার আদার্স প্যারামিটার যেগুলো আসবে আমি সেগুলা কানেক্ট করলাম। এরপরে আমরা এখন ক্যালকুলেশন শুরু করব। তো ক্যালকুলেশন শুরু করার সময় আমরা জানি যে আমাদের এইখানে চারটা জিনিস ক্যালকুলেশন করতে হবে। ইনপুট ইম্পিডেন্স, দ্যাট মিন্স আর নট, আউটপুট ইম্পিডেন্স, ইনপুট ইম্পিডেন্স আর আই, আউটপুট ইম্পিডেন্স আর নট, ভোল্টেজ গেইন, তার মানে হচ্ছে ভি নট ডিভাইডেড বাই ভিএস। আমাদের ভোল্টেজ গেইন বের করতে হবে, আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজের রেশিও, এটা ভোল্টেজ গেইন বের করতে হবে। আর একটা হচ্ছে কারেন্ট গেইন বের করতে হবে, তার মানে আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, তার মানে আমাদের কারেন্ট গেইন বের করতে হবে। সো আমাদের এই সার্কিট থেকে, শুধু এটা না, আসলে সবগুলো সার্কিট থেকেই আমাদের তিনটা বা চারটা প্যারামিটার বের করতে হয়। বয়েলস্টিক বুকে তিনটা প্যারামিটারের কথা বলা হয়, আর ফেডরার স্মিথ বুকে চারটা প্যারামিটারের কথা বলা হয়। ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স, ভোল্টেজ গেইন আর কারেন্ট গেইন, এই চারটা জিনিস বের করব। সো আমরা তাহলে এখন ক্যালকুলেশন শুরু করতে পারি। সো ক্যালকুলেশনে সাধারণত আমরা ইনপুট ইম্পিডেন্সটাই আগে বের করতে হয়। সো এই সার্কিটে আমরা যদি ইনপুট ইম্পিডেন্স বের করতে চাই, টি মডেল সাধারণত একটু জটিল সার্কিট, পাই মডেলের মতো এত সহজ না, একটু কঠিন আর কি। সো এইখানে আসলে আমরা যদি ইনপুট ইম্পিডেন্স বের করতে চাই, তাহলে আমাকে দেখো কি শুরু করতে হবে হচ্ছে, আমি প্রথমে হচ্ছে ভিবি ভোল্টেজটা বের করলাম। ভিবি সমান সমান আই আর নট আর ই প্লাস আর ই, স্মল আর ই প্লাস ক্যাপিটাল আর ই। সো দেখি তাহলে আমার এটা কিভাবে আসলো। ভিবি তার মানে বি পয়েন্ট কোনটা, এইটা তো বি পয়েন্ট। সো এই পয়েন্টটাই তো ভিবি, মানে এই পয়েন্টের ভোল্টেজ। সো এইখানকার ভোল্টেজ আর এইখানকার ভোল্টেজ সেম, তার মানে এই পয়েন্টটা হচ্ছে ভিবি, এখানকার ভোল্টেজ। সো এখানকার ভোল্টেজ আমি কিসের সাপেক্ষে বের করব, এই গ্রাউন্ডের সাপেক্ষে। সো আমার এইখানকার ভোল্টেজ কি হবে, তার মানে এইখানকার ভোল্টেজটা আমার কি হবে, এখানকার কারেন্ট ইনটু এইখানকার রেজিস্ট্যান্স। এখানে দুইটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, তাহলে এখানকার রেজিস্ট্যান্স বলতে পারি রেজিস্ট্যান্স আর ই প্লাস ক্যাপিটাল আর ই, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। আর কারেন্ট হচ্ছে এই যে আই ই। সো আমি বলতে পারি ভিবি সমান সমান আই ই ইনটু স্মল আর ই প্লাস ক্যাপিটাল আর ই, ঠিক আছে। সো এই ভোল্টেজটা ভিবি সমান সমান
IE প্লাস স্মল RE প্লাস ক্যাপিটাল RE, RE ইন্টু স্মল RE প্লাস ক্যাপিটাল RE, এই জিনিসটা আমরা দেখলাম। সো ভিভি সমান সমান IE ইন্টু আর স্মল RE প্লাস ক্যাপিটাল RE। ওকে, দেন আমি এই IE অ্যামিটার কারেন্টটাকে লেফট সাইডে শিফট করব। অ্যামিটার কারেন্টটাকে লেফট সাইডে শিফট করলাম, তাহলে ভিবি ডিভাইডেড বাই IE সমান সমান স্মল RE প্লাস ক্যাপিটাল RE, এই পার্টটা থাকলো, যেটা আমার পরবর্তীতে ক্যালকুলেশনে কাজে লাগবে। সো এটাকে আমি এই অবস্থায় রেখে দিলাম, এটা আমার ক্যালকুলেশনে কাজে লাগবে। আচ্ছা, এখন আমি জানি যে আমরা জানি যে ইনপুট ইম্পিডেন্স, আমি যেখান থেকে ইম্পিডেন্স বের করব বা যেখান থেকে রেজিস্ট্যান্স বের করব, সেইখানকার ভোল্টেজকে কারেন্ট দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। সেইখানকার ভোল্টেজকে কারেন্ট দ্বারা ভাগ করলেই হবে। দেখো, তাহলে আমি যেহেতু এইখান থেকে আমি দেখছি আর কি, এইখান থেকে রেজিস্ট্যান্সটা বের করব, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের কারেন্টের রেশিওটাই হচ্ছে এখানকার রেজিস্ট্যান্স। এইখানকার ভোল্টেজ এবং এইখানকার কারেন্টের রেশিওটাই হচ্ছে এইখানকার রেজিস্ট্যান্স। তার মানে এখানকার ভোল্টেজ হচ্ছে ভিবি আর এখানকার কারেন্ট হচ্ছে আইবি। এই যে ছোট্ট করে লেখা আছে আইবি, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভিবি আর কারেন্ট হচ্ছে আইবি। সো ভিবি বাই আইবি ইকুয়াল টু আর আই, এটা আমরা বলতে পারি। দেখো, সেটাই বললাম, আর আই ইকুয়াল টু ভিবি ডিভাইডেড বাই আইবি। ওকে, এখন আমি ভিবিটা ঠিক রাখলাম, আইবিটাকে আইই তে কনভার্ট করলাম। আমরা একটা রিলেশন জানি, এর আগে আমরা যখন ম্যাথ করেছি তখনও দেখেছি যে আইবি সমান সমান আইই ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। আইবি সমান সমান আইই ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। সো আইবিটাকে আমি আইই তে বিটার সাপেক্ষে কনভার্ট করে দিলাম। দেন এখানে আমার কি হলো, এই আইবিটা আমার উপরে চলে যাবে ক্যালকুলেশনের সাথে। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, এখানে দেখো এই যে ভিবি বাই আইই চলে আসছে, যেটা আমরা এর আগে ক্যালকুলেশন করে বের করে রাখছি। ভিবি বাই আইই, দেখো এই জিনিসটা আমার এর আগে ক্যালকুলেশন করে বের করে রাখছি, ভিবি বাই আইই। সো ভিবি বাই আই এর ভ্যালুটা আমি বসালাম, তাহলে আমার আর আই ইনপুট ইম্পিডেন্স ইকুয়েশন আসছে যে ইনপুট ইম্পিডেন্স সমান সমান আর ই প্লাস আর ই ইন্টু 1 প্লাস বিটা। সো এটা হচ্ছে আমার ইনপুট ইম্পিডেন্স। ইনপুট ইম্পিডেন্স ইকুয়াল টু স্মল RE প্লাস ক্যাপিটাল RE ইন্টু 1 প্লাস বিটা। সো এটা হচ্ছে আমার ইনপুট ইম্পিডেন্স। সো আমার ম্যাথের বা এই 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 টপিকের একটা পার্ট আমার বের হয়ে গেল, ইনপুট ইম্পিডেন্স। দেখো, ইনপুট ইম্পিডেন্সের এই পয়েন্টে, তার মানে এই ওই আননটের সাথে এই আরইটাও অ্যাড থাকতো, এটা অনেক জটিল হইতো, এই জন্য রাখা হয় নাই। তুমি শুধু এটা বলতে পারতা না আরসি প্যারালাল আননট, কারণ ওই আননটের সাথে আবার কানেক্টেড থাকতো এটা, আর একটা রেজিস্ট্যান্স কানেক্টেড থাকতো, প্লাস এই নিচের আর ক্যাপিটাল আর এটাও কানেক্টেড থাকতো। অনেক বেশি জটিলতা আসতো, এটা কোনোভাবেই রাখা যাবে না। আচ্ছা স্যার, বলো। আমরা কি স্যার সবসময় আর নট ইকুয়ালস টু ইনফিনিটি ধরবো? হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেকটা মানে টাইপের ক্ষেত্রে? সব ক্ষেত্রে আননট ইকুয়াল টু ইনফিনিটি ধরবা। জি স্যার, ওকে। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে কিন্তু শুধু ইনপুট ইম্পিডেন্সটা বের করা আর আইটা বের করতে আমাদের কিছু টেকনিক ফলো করতে হয়েছে, সাধারণত স্ট্রেট ফরওয়ার্ড বের হয়নি। সো এই টেকনিকটা মনে রাখতে হবে, যেটা আসলে তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি মনে থাকবে। এই অঙ্কটা আসলে মানে একবার বা দুইবার প্র্যাকটিস করে রেখে দিলে এটা মনে থাকবে না, এটা 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে।
আচ্ছা, তাহলে আমি ইনপুট ইম্পিডেন্স এবং আউটপুট ইম্পিডেন্স বের করলাম। এখানে তো কারো এই পর্যন্ত তো আর কারো কোনো কোশ্চেন নেই, এই পর্যন্ত তো আর কারো কোনো কোশ্চেন নেই। নো স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। কোনটা? আচ্ছা, আউটপুট ইম্পিডেন্স তো স্ট্রেট ফরওয়ার্ডই দেখা যাচ্ছে, সার্কিট থেকেই দেখা যাচ্ছে। দেখো, আমি এই পাশ থেকে যদি দেখি, এই দিক থেকে যদি দেখতে চাই, তাহলে তো আমার এই দিক থেকে যখন দেখো যে অ্যারো সাইনটা খেয়াল করো, সো এই দিক থেকে আমি দেখছি। তো যখন আমি এই দিক থেকে দেখব, তখন আমার সামনে একটাই রেজিস্ট্যান্স, শুধু আরসি। সো আউটপুট ইম্পিডেন্স সমান সমান আরসি। খুব সহজেই আমি বুঝতে পারবো আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে আমার ইনপুট এবং আউটপুট ইম্পিডেন্স বের হয়ে গেল। তো এরপরে আমাদের ক্যালকুলেশন করতে হয় ভোল্টেজ গেইন। এরপর আমাকে ভোল্টেজ গেইন ক্যালকুলেশন করতে হয়। সো আমি এর আগেও বলেছি, ভোল্টেজ গেইন যখন ক্যালকুলেশন করবা তখন একদম আউটপুট ভোল্টেজ থেকে শুরু করবা। আমার ভোল্টেজ গেইন মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজের রেশিও, বাট আমরা স্টার্ট করব আউটপুট ভোল্টেজ থেকে। সো আমরা যদি এখন এখানে আউটপুট ভোল্টেজটা বের করতে চাই, তাহলে আউটপুট ভোল্টেজটা কি? তার মানে এইখানকার রেজিস্ট্যান্স আর এইখানকার কারেন্ট, তাই তো? রেজিস্ট্যান্স তো আরসি, এইখানে রেজিস্ট্যান্স তো আরসি, আর এইখানের কারেন্টটা কি? এইখানের কারেন্টটা তো আসলে আলটিমেটলি এই কারেন্ট, এইখানকার কারেন্ট তো এই কারেন্ট আলফা আইই, কিন্তু ডিরেকশন দেওয়া আছে উল্টা, ডিরেকশনটা দেওয়া আছে উল্টা, যার কারণে আমার হবে আউটপুট ভোল্টেজ সমান সমান রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট আর একটা মাইনাস সাইন হবে। তার মানে হবে হচ্ছে মাইনাস আলফা আইই আর সি। দেখো আমি সেটাই দেখাচ্ছি। আউটপুট ভোল্টেজ সমান সমান এভাবে লেখা হয়েছে, সমান সমান মাইনাস আলফা আইই ইনটু আর সি। এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ। ওকে, এখন আরেক আচ্ছা, তুমি কথাটা বুঝতে পারিনি। সমস্যা ছিল। হ্যাঁ, বলো আবার কোনটা সমস্যা? ওই স্যার আউটপুট স্যার এটা স্যার আচ্ছা, আমরা জানি আউটপুট, রেজিস্টার হ্যাঁ, এই আউটপুট মানে হচ্ছে ইম্পিডেন্স আউটপুট ইম্পিডেন্স। আউটপুট ইম্পিডেন্স তো মানে এই যে আর নট, এই যে অ্যারো সাইন, তার মানে আমি এই দিক থেকে যে রেজিস্ট্যান্সটা দেখব, এই দিক থেকে যে রেজিস্ট্যান্স বা যে রেজিস্ট্যান্স গুলো দেখবো, সেটাই হচ্ছে আউটপুট ইম্পিডেন্স। সো এই সার্কিটে যদি আমি এই পাশ থেকে রেজিস্ট্যান্স দেখি, তাহলে খুব সিম্পল, সামনে একটা রেজিস্ট্যান্স সরাসরি আছে এবং সে একদম সম্পূর্ণ একা একা, আর কারোর সাথে তার কোনো সম্পর্কও নাই, পাশের কোনো রেজিস্ট্যান্সের সাথে তার কোনো সম্পর্ক নাই। দ্যাটস ওয়াই আমি খুব সহজেই বলতে পারি যে আর নট সমান সমান আর সি, আর নট সমান সমান আর সি। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা কি করব, যে আমরা এরপরে যেটা বললাম যে আমি আউটপুট যখন ভোল্টেজ গেইন বের করব, তখন তো আমাদের ভোল্টেজ গেইন সমান সমান আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ। সো আমরা আসলে আউটপুট ভোল্টেজ থেকে স্টার্ট করব। সো এখানে আউটপুট ভোল্টেজ সমান সমান আমরা জানি ভি ইকুয়াল টু আই আর। সো এখানে এইখানকার ভোল্টেজ, এটাই তো ভি নট। সো এইখানকার ভোল্টেজ সমান, এখানকার ভোল্টেজ সমান সমান হবে এইখানকার রেজিস্ট্যান্স মানে আরসি, আর এইখানকার কারেন্টটা হচ্ছে যে এইটা, এই কারেন্ট আলফা আই। সুতরাং আমরা বলতে পারি ভি নট ইকুয়াল টু মাইনাস আলফা আই আর সি। জি স্যার বুঝছি। হ্যাঁ, এটাই বললাম। দেখো, ভি নট সমান সমান মাইনাস আলফা আই আর সি। এখন কি করলাম, জি স্যার। আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এই ভি নট কেও ভিবি দ্বারা ভাগ করলাম, আবার এই পার্টটাকেও ভিবি দ্বারা ভাগ করলাম। দেখো, আমি দুই পাশেই ভিবি দ্বারা ডিভাইডেড করে দিলাম। আমরা তো এটা করতে পারি, রেজাল্টে কোনো একই সেম জিনিস দিয়ে ভাগ করলে রেজাল্টের কোনো চেঞ্জ হয় না। সো আমি দুই পার্টেই ভিবি দ্বারা ভাগ করে দিলাম। আচ্ছা, তারপরে কি করলাম, এই ভিবির ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। এই যে ভিবির ভ্যালু ছিল, এই ভিবির ভ্যালুটা এখানে বসালাম। তাতে কি হলো, আমার এই আইই এবং আইই এই দুটো বাদ যাচ্ছে, কারেন্টের পার্টটা আমার বাদ যাচ্ছে। তার মানে আমার থাকলো আলফা মাইনাস আলফা আর সি ডিভাইডেড বাই আর ই প্লাস আর ই।
ওকে, আরেকটা জিনিস হচ্ছে নেক্সট স্লাইডে দেখো আলফা, আমরা জানি আলফার ভ্যালু হচ্ছে 1 এর কাছাকাছি। সো নেক্সট আমরা এই আলফাটাকে 1 ধরে আলফার ভ্যালু 1 ধরে দিয়ে দিলাম। দেখো এখানে আমি আলফার ভ্যালুটা 1 ধরলাম, তাহলে আমার সরাসরি থাকলো আরসি ডিভাইডেড বাই আর ই প্লাস আর ই। ওকে দেখো তাহলে আমি কিন্তু আরেকটা ভ্যালু পেয়ে গেলাম ভি নট ডিভাইডেড বাই ভিবি। ভি নট ডিভাইডেড বাই ভিবি ভ্যালু পেলাম, কিন্তু আমার কি ভি নট ডিভাইডেড বাই ভিবি এটা এটা কি আমার ভোল্টেজ গেইন? না, আমার ভোল্টেজ গেইন তো এটা না। আমার ভোল্টেজ গেইন হচ্ছে ভি নট ডিভাইডেড বাই ভিএস। সুতরাং আমি কি এখন যদি তাহলে এটাকে কিন্তু ভোল্টেজ গেইন না, তবে এখন আমি ভোল্টেজ গেইন বের করব যে নাও ওভারঅল ভোল্টেজ গেইন ইকুয়াল টু ভি নট ডিভাইডেড বাই ভিএস। সো ভি নট ডিভাইডেড বাই ভিএস এটা সমান সমান আমরা কিন্তু দেখো এইভাবে লিখতে পারি ভি নট ডিভাইডেড বাই ভিবি ইন্টু ভিবি ডিভাইডেড বাই ভিএস। লেখা যায় তো? দেখো এইটা সমান সমান এটা লেখা যায়, ভিবি ভিবি বাদ যাবে, বাদ যাবে, এটা থাকবে। সো আমি এই পার্টটা এইটাকে এইভাবে লিখতে পারি। সো এখানে সুবিধা হলো কি, দেখো আমার এই প্রথম পার্টটা, এই পার্টটার ভ্যালু আমার জানা আছে এইখানে, এই ভ্যালুটা আমার এখানে জানা আছে। এখন আমাকে এই ভ্যালুটা আমার জানা নাই, ভিবি বাই ভিএস এর ভ্যালুটা আমার জানা নাই। সো ভিবি বাই ভিএস এর ভ্যালুটাকে আমাকে বের করতে হবে। ভিবি বাই ভিএস এর ভ্যালুটাকে আমাকে বের করতে হবে। ভি নট ডিভাইডেড বাই ভিবি এর ভ্যালু আমার জানা আছে, এখন ভি বাই ভিএস এর ভ্যালুটা বের করতে হবে। সো ভিবি বাই ভিএস এর ভ্যালুটা আমি কিভাবে বের করব? ভিবি বাই ভিএস তার মানে হচ্ছে ভোল্টেজ, আমার বি পয়েন্টের ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ, বি পয়েন্টের ভোল্টেজ আর সাপ্লাই ভোল্টেজ, বি পয়েন্টের ভোল্টেজ আর সাপ্লাই ভোল্টেজ। তো সার্কিটের দিকে আমরা একটু দেখি। বি পয়েন্টের ভোল্টেজ মানে এইখানকার ভোল্টেজ আর সাপ্লাই ভোল্টেজ। তো আমি যদি শুধু এইটুকের কথা চিন্তা করি সার্কিট, আমার কার্সফের দিকে খেয়াল করো, এই সার্কিটের এইটুকের কথা যদি চিন্তা করি আমি, এইটুক পার্ট সার্কিটের এই পার্টটার কথা যদি চিন্তা করি, তাহলে আমার কি থাকবে? ভিএস থাকবে, আর এস থাকবে, আর এই পয়েন্টটা তো ভিবি, আর এইখানে কিন্তু আমার আর আই আছে, এইটা কিন্তু আমার আর আই, এখানে আমার আর আই। সো এই সার্কিটটাই আমি ড্র করলাম, এখানে এই সার্কিটটাই ড্র করলাম, আর এস দিলাম, ভিএস দিলাম, আর এই পয়েন্টে তো ভিবি, আর এই জায়গাটাতে তো ভিআই, আর আই, এইখানে তো আর আই। সো আমি তো এইভাবে সার্কিটটাকে ড্র করলাম। এখন সার্কিটটাকে ড্র করে আমি যদি এখন এই ভিবি ভোল্টেজটা বের করতে চাই, তাহলে আমি কি খুব সহজেই ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করলে আমি ভিবি ভোল্টেজটা বের করতে পারি। দেখো আমি ভিবির ভোল্টেজটা বের করলাম, ভিভি ইকুয়াল টু ভিএস ইন্টু আর আই ডিভাইডেড বাই আর আই প্লাস আর এস। দেন আমি কি করলাম, আর এসটাকে রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসলাম, আর এসটাকে রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসলাম, তখন আমার হয়ে গেল ভিবি ডিভাইডেড বাই ভিএস ইকুয়াল টু আর আই ডিভাইডেড বাই আর আই প্লাস আর এস। তাহলে দেখো আমার এই পার্টটার ভ্যালু বের হয়ে গেল না? ভিবি বাই ভিএস এর ভ্যালুটা আমার বের হয়ে গেল। তাহলে আমার ওভারঅল ভোল্টেজ গেইনের দুইটা পার্টের ভ্যালুটাই আমার বের হয়ে গেল। এই পার্টটা হচ্ছে এইখান থেকে আসবে, আর এই পার্টের ভ্যালু হচ্ছে এইখান থেকে আসবে। সো আমি এখন ওভারঅল ভোল্টেজ গেইন সমান সমান লিখতে পারি, ওভারঅল ভোল্টেজ গেইন সমান সমান লিখতে পারি এইটা মাল্টিপ্লাই এইটা। সো আমি সেটাই করলাম। দেখো ওভারঅল ভোল্টেজ গেইন সমান সমান এইটা, আমি তাহলে ওই দুইটা পার্ট লিখে দিলাম। আচ্ছা এখন দেখো এরপরে আমি কি করলাম, এই যে আর আই, এই আর আই এর পুরো ভ্যালুটা আমি বসাবো। আমরা জানি আর আই সমান সমান আর ই প্লাস আর ই ইন্টু 1 প্লাস বিটা। এই যে আর আই এর ভ্যালু আমরা বের করে রাখছি, এই আর আই এর ভ্যালুটা আমি এখন ওখানে বসাবো, এর আর আই এর ভ্যালুটা আমি এখানে বসাবো। এই যে আর আই এর এখানে এখন এই আর আই এর ভ্যালুটা বসালাম, নিচেও আর আই ছিল, নিচেও ভ্যালুটা বসালাম। আচ্ছা দেখো এখন তাহলে আমার এইটা এবং এইটা বা এখানে বাদ যাচ্ছে, আর ই প্লাস আর ই, এই পার্টটা এইটা এবং এই পার্টটা বাদ যাচ্ছে। এখন আমার থাকলো মাইনাস
আরসি ইন্টু 1 প্লাস বিটা, মাইনাস আরসি ইন্টু 1 প্লাস বিটা উপরে, আর নিচে থাকবে এই পার্টটা, নিচে আমার এই পার্টটা থাকলো, নিচে আমার নিচের পার্টটা থাকলো। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখো, আমি গত দিনও বলেছিলাম যে এই আরএসটা, এই আরএস এর ভ্যালু ছোট। তোমাদের যখন 7 নাম্বার ল্যাব করবে তখন দেখবা আরএস এর ভ্যালু হবে 100 ওহম। সো এই আরএস এর ভ্যালুটা অনেক ছোট হবে। তো এইটার তুলনায় এই আরই অ্যামিটার রেজিস্ট্যান্স সাধারণত 500 বা 1 কিলো এরকম হয়, 500 ওহম বা 1 কিলো এই জাতীয় হয় অ্যামিটার রেজিস্ট্যান্স। প্লাস সাথে এই আরই, এটার ভ্যালু অবশ্য আরো ছোট হয় 20। যদি এটা 500 হয়, সো 500 কে গুণন করা হবে বিটার ভ্যালু, বিটার ভ্যালু 200 বা 300। তার মানে এই পার্টটা আসলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। এটা যদি 500ও হয়, সো 500 কে যদি আমি আসলে বিটার ভ্যালু যদি 100ও ধরি, 500 কে 100 দ্বারা গুণন করলেও 5 এর পরে চলে আসবে 4টা শূন্য। তার মানে প্রায় 50 কিলো হয়ে যাবে, প্রায় প্রায় 5 কিলো হয়ে যাবে। তো 5 কিলো হয়ে যাবে। সো 5 কিলোর সাথে 50,000-এর সাথে 100-র কোনো আসলে তুলনা চলে না। এটার ভ্যালু যদি 50,000 হয় বা 5,000 হয়, 5,000-এর সাথে সাধারণত 5,000-এর সাথে 100-র তুলনা খুব একটা তুলনা চলে না, 100-র ভ্যালু খুব ছোট। সো আমরা সেই কন্ডিশনটাই এখানে ধরে নিলাম যে ইফ আরসি ইজ স্মলার দ্যান এই পার্ট, যদি এরকম খুব ছোট হয় আরসির ভ্যালু, সুতরাং আমি আরসিটাকেও বাদ, মানে আরএসটাকেও বাদ দিতে পারি, নট আরসি, আরএসটাকেও বাদ দিতে পারি, কারণ এইটার তুলনায় আরএস এর ভ্যালু খুব ছোট। তাহলে আমি আরএসটাও বাদ দিলাম। তো এখন দেখা যাচ্ছে 1 প্লাস বিটা আর 1 প্লাস বিটাটা বাদ যাচ্ছে, 1 প্লাস বিটা আর 1 প্লাস বিটা বাদ যাচ্ছে। সো আলটিমেটলি আমার ভোল্টেজ গেইন থাকলো মাইনাস আরসি ডিভাইডেড বাই স্মল আরই প্লাস ক্যাপিটাল আরই। এটা হচ্ছে আমার ভোল্টেজ গেইন। আর ভোল্টেজ গেইনের সামনে যখন একটা মাইনাস সাইন আছে, সো মাইনাস সাইন আসলে কি ইন্ডিকেট করে, যে ফেজ রিভার্স। সো মাইনাস সাইন ইন্ডিকেট ফেজ রিভার্স। সো মাইনাস সাইন ফেজ রিভার্স অর 180 ডিগ্রি ফেজ শিফট কে বোঝায়। মাইনাস সাইন 180 ডিগ্রি ফেজ শিফট বোঝায়। আর একটা কন্ডিশন এখানে আমি নোট করে রেখে রাখছি, দেখো এখানকারও বিটা, এখানে কোনো বিটার পার্ট নাই, সুতরাং অনেকটাই বিটা ইম্পিডেন্ট, মানে ইন্ডিপেন্ডেন্ট। এটার ভোল্টেজ গেইনটা বিটা ইন্ডিপেন্ডেন্ট। তার মানে বিটার ভ্যালু চেঞ্জ হইলে বা ট্রানজিস্টর চেঞ্জ হইলেও ভোল্টেজ গেইনের কোনো ইফেক্ট পড়বে না। এটা হচ্ছে ভোল্টেজ গেইন। আচ্ছা, এরপরে যেটা বের করা হয়েছে কারেন্ট গেইন। সো কারেন্ট গেইনটাও খুবই সিম্পল, এর রেজাল্ট আলটিমেটলি মাইনাস বিটাই হয় ম্যাক্সিমাম সব ক্ষেত্রেই। সো এ আই সমান সমান আমরা জানি কারেন্ট গেইন সমান সমান হবে আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। সো আউটপুট কারেন্টটাকে তো আমরা যদি আইসি দ্বারা প্রকাশ করি, ইনপুট কারেন্টের বেস সাইডে আইবি দ্বারা প্রকাশ করি, সো তাহলে আমরা বলতে পারি যে এখানে আইসি সমান সমান মাইনাস আলফা আইই, আইসি সমান সমান মাইনাস আলফা আইই। আর আইবিটাকে যদি আমি আইই তে কনভার্ট করি আলফার সাপেক্ষে, তাহলে আইবিটা লেখা যায় আইবি সমান সমান 1 মাইনাস আলফা আইই। তো এখানে আইই আর আইই বাদ যাচ্ছে, এরপরে থাকলো মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। সো আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা মানে হচ্ছে বিটা, সো মাইনাস বিটা। তো কারেন্ট গেইন সমান সমান মাইনাস বিটা। সো তাহলে আমাদের সবগুলো পার্টি বের হয়ে গেল, ভোল্টেজ গেইন এবং কারেন্ট গেইন। স্যার আরসিটা আরেকবার বলবেন কেন ছোট হওয়াতে আরএস বাদ দেওয়া হয়েছে? কোনটা? আরএসটা যে ছোট ধরা হয়েছে, ইফ আরএস ইজ লেস দেন আচ্ছা, আরএস, হ্যাঁ আরএসটা কি ছোট? আমি তোমাকে বললাম যে যখন আমরা ল্যাবে করব, মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমার মনেই আছে যে 7 নম্বর ল্যাবের আরএস এর ভ্যালু 100 ওহম। সো এই আরএস এর ভ্যালুটা খুব ছোট হয়, 7 নম্বর ল্যাবে 100 ওহম আছে। আর এই আর এর ভ্যালু তোমাদের 7 নম্বর ল্যাবে মোস্ট প্রবাবলি আছে 560 ওহম। এই আর এর ভ্যালুটা আছে 560। এই জন্য আমি তোমাদের ওইভাবেই বলে দিচ্ছি আর কি, যে কোনটার ভ্যালু কত হবে। এটা এই আর এর ভ্যালু হচ্ছে 560, আর এস এর ভ্যালু আছে 100 ওহম, আর বিটার ভ্যালু আছে 300 তোমাদের 7 নাম্বার ল্যাবে। তো যদি তোমার আর এর ভ্যালু 500 হয়,
560 হয় বড় হাতের আরই, আমি ছোট হাতের আরির ভ্যালুটা বাদে দিলাম। ছোট হাতের আরিটা ভ্যালু আরো কম, এটা সাধারণত 20 এই জাতীয় হয়। আমি ছোট হাতের আরিটা বাদে দিলাম, শুধু বড় হাতের আরিটা যদি রাখি আর বিটা প্লাস অনও বাদ দিলাম, শুধু বড় হাতের আরই রাখলাম আর বিটা রাখলাম, তাতেও কি হবে? 560 কে আমার 300 দ্বারা গুণন করতে হবে। 560 কে আমার 300 দ্বারা গুণন করতে হবে, তাহলে হবে 16.8 কিলো হবে রেজাল্ট। 560 কে যদি তুমি 300 দ্বারা গুণন করো তাহলে মোস্ট প্রবাবলি 16.8 কিলো হবে, মানে 16,800 হবে রেজিস্ট্যান্সের ভ্যালু। এই পার্টটার ভ্যালু হবে 16,800 কমপক্ষে, তার সাথে 100। তো 16,000-এর সাথে আসলে 100-র কোনো তুলনাই চলে না। তো এই জন্য আমরা ওই 100টাকে বাদ দিতে পারি ক্যালকুলেশনের সাথে। ওইটাকে বাদ দিয়ে দিলাম, এই জন্য এটাকে বাদ দিয়ে দিলাম। তারপরে এটাকে বাদ দিলে সুবিধা হয় কি, দেখো আমার 1 প্লাস বিটা বাদ যাচ্ছে। সো আমার ফাইনাল রেজাল্টটা একটু ছোট আকারের একটা ফাইনাল রেজাল্ট পেলাম, -RC ডিভাইডেড বাই স্মল আরই প্লাস আরই। আবার তুমি আরো ছোট করতে চাইলে স্মল আরইটাকেও বাদ দিতে পারো। আবার যদি লেখো যে স্মল আরইটাও খুব ছোট, তাহলে বড় হাতে RC বাই আরই। সো আমি মনে হয় বই ফলো করছি, সো বইয়ে এই পর্যন্তই দেওয়া আছে। জি স্যার, ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? তোমাদের আর কারো কোনো পয়েন্টে কোশ্চেন আছে কিনা, কোনো স্লাইড বা কোনো ইকুয়েশন? স্লাইডটা প্রথম থেকেই দেখাচ্ছি, আবার দেখো তোমাদের কারো কোনো পার্টে কোনো কোশ্চেন আছে কিনা। কারণ আমাদের হাতে আরো 5-7 মিনিট টাইম আছে, আমরা চাইলে ডিসকাস করতে পারবো। ওকে স্টুডেন্ট, তোমাদের যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা মিটিং শেষ করে দিতে পারি তাহলে। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।